আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা সারাদিন বাংলাদেশের রাজশাহী বিভাগের একেবারে পশ্চিম অঞ্চলে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন এবং কানসাট, এই দুইটি জায়গা আমরা আজকে সারাদিন পরিদর্শন করেছি। এবং আমরা মূলত আজকে ঐতিহাসিক অনেকগুলো স্থাপত্য, বিশেষ করে যে তৎকালীন প্রাচীন বাংলার যে গৌড়ের অংশবিশেষ বা গৌড়ের যে প্রাচীন বাংলার গৌড়ের অঙ্গ যে এলাকাটা ছিল সেটি সম্পর্কে বা সেটির যে স্থাপত্য বা নিদর্শন ছিল কোতোয়ালি দরওয়াজা, সেই কোতোয়ালি দরওয়াজা আমরা পরিদর্শন করে এসেছি। তারপর মুসলিম শাসনামলের বাংলার মুসলিম শাসনামলের ইসলামের যে শাসনামল ছিল সেই প্রাচীন বাংলা থেকে শুরু করে মধ্যযুগীয় বাংলায়, আসলে প্রাচীন বাংলা তো ইসলাম শাসন করে নেই, মধ্যযুগীয় বাংলায় ইসলামের শাসন, অর্থাৎ 1206 খ্রিস্টাব্দ থেকে মধ্যযুগীয় বাংলায় ইসলামের শাসন শুরু হয়। ঠিক সেই সময়ের যে সুলতানি আমলের মসজিদ এবং মুঘল আমলের স্থাপত্য, সেই স্থাপত্যগুলো পরিদর্শন করে আমরা যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে, অর্থাৎ এই রাস্তাটা একসময় গৌড়ের জনপদ এবং গৌড়ের রাস্তা ছিল, আমাদের এই আম বাগানের পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটি আসলে সেই ঐতিহাসিক রাস্তা, যে রাস্তাটি গৌড়ের রাস্তা ছিল, গৌড় জনপদের সড়ক ছিল। ভারত বাংলাদেশ বিভক্ত হওয়ার আগে তৎকালীন প্রাচীন বাংলার এই গৌড়ের এই পথ দিয়ে তখনকার সময়ের বিভিন্ন রাজারা, বাদশারা, নবাবরা, সম্রাটরা তারা এই পথে চলাচল করত। এইটা সেই ঐতিহাসিক পথটা রাস্তা। তো আমরা ঠিক সেই রাস্তার পাশে আমরা একটি আমবাগানের মধ্যে এখন আছি। এই আমবাগানটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এরিয়ার বা কানসাট বাজারের খুব নিকটে অবস্থিত। দর্শক, আমরা বলে রাখি আগে যে কানসাট হলো বাংলাদেশের সবচেয়ে বড় আমের আড়ত এবং আমের বাজার, যেখান থেকে সারা বাংলাদেশের সকল আম ডিস্ট্রিবিউশন হয় বা পরিবেশন বা এখান থেকে সরবরাহ করা হয়। ঠিক সেখানেই বিশাল বড় একটি আমের বাগান, আসলে এখানে সবগুলোই আমের বাগান, 90% জমিতে আমের বাগান আছে। তো এই আমের বাগানগুলো, একটা আমের গাছ দেখলে বোঝা যায় যে আসলে কি পরিমাণ আম প্রতিটি গাছে ধরে। তো আমরা আমের সিজনে আসিনি, কিন্তু আমের সিজন না আসলেও আমের গাছ দেখেই বোঝা যায় যে আসলে কেন এই কানসাটকে বা চাঁপাইনবাবগঞ্জকে অর্থাৎ রাজশাহী অঞ্চলকে আমের জন্য বিখ্যাত বলা হয়। তো দর্শক, আমরা এটা বলে রাখি যে এই যে 2024 সালের যে প্রাগৈতিহাসিক কাল থেকে এই যে গৌড় জনপদ বা প্রাগৈতিহাসিক কালের যে বাংলার ইতিহাস, সেই বাংলার ইতিহাস, এই বাংলাকে প্রাগৈতিহাসিক কালে এই গৌড় জনপদটি মূলত 3 বংশীয় রাজারা এই গৌড় জনপদকে 3টি রাজধানীতে বা 3 রকমের রাজধানীতে বা 3 সময়কালে এই গৌড় জনপদের মানে গৌড় জনপদটি বাংলার রাজধানী ছিল। সেই প্রথম সময়কালে যেটা ছিল সেটা হলো রাজা শশাঙ্কের আমলে যে সময়কালটা ছিল, সেই সময় অর্থাৎ 7ম শতাব্দীতে এই গৌড় জনপদের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। পরবর্তীতে যখন পাল বংশীয় বা পাল বংশের যে রাজারা যখন সিংহাসনে আরোহণ করেন বাংলা সিংহাসনে, তখন সেই লখনৌতি অর্থাৎ এই গৌড়ের রাজধানী লখনৌতি বা লক্ষণাবতী নামকরণ করা হয়। এরপরে সেন রাজবংশরা এই গৌড়ের সিংহাসন বা এই বাংলা সিংহাসনে যখন আসে, বা তখন এই গৌড়ের রাজধানী এই অঞ্চলেই ছিল, গৌড় জনপদ ছিল। এবং পরবর্তীতে যখন মুসলিম 1206 খ্রিস্টাব্দের দিকে যখন মুসলমান অর্থাৎ মুসলিম রাজবংশ থেকে যখন ক্ষমতায় আসেন এবং তারা যখন এই বাংলার ক্ষমতায় সিংহাসনে বসেন, তখন এই গৌড় জনপদের বা এই যে রাজধানীটা, তখন সেটাকে এই মুঘল আমলে বা মুঘল সম্রাটরা মতান্তরে সুলতানি আমলে মানে যে নবাবরা ছিলেন বা রাজারা ছিলেন, তারা এই গৌড় জনপদের যে রাজধানী নামকরণ করেছিল জান্নাতাবাদ ছিল। ঠিক আছে। তো এইভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে এই গৌড় জনপদ 1600 শতাব্দীর দিকে এই গৌড় জনপদের পরিত্যক্ত ঘোষণা করা হয়। তো এই রাজশাহী যে চাঁপাইনবাবগঞ্জ জেলা, আসলে এটা শুধুমাত্র আমের জন্য যে বিখ্যাত সেটা বলা যাবে না। প্রাচীন বাংলার এবং বাংলাদেশের ইতিহাসের খুব গৌরবময়
এবং গৌরব উজ্জ্বল ইতিহাসের সাথে সম্পৃক্ত এই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন। তো আপনারা অবশ্যই এই ইউনিয়ন পরিদর্শন করতে আসবেন, এবং এখানে যখন আপনারা আসবেন রাজশাহী জেলা শহর থেকে চাঁপাইনবাবগঞ্জ আপনাদের আসতে হবে, এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে শিবগঞ্জ উপজেলা 35 কিলোমিটার, মতান্তরে 38 কিলোমিটার দূরত্ব। এবং এই 38 কিলোমিটার দূরত্ব আপনারা অতিক্রম করে যখন শাহবাজ ইউনিয়নে প্রবেশ করবেন, তখন রাস্তার দুই পাশে এরকম সুন্দর আমের বাগান দেখবেন, শত শত আমের বাগান, শত শত গাছ, হ্যাঁ, বিশাল বড় বড় এবং অনেক পুরানো আমলের গাছ এবং অনেক বছরের আমের গাছ দেখতে পাবেন। এবং আপনারা এখানে যখন আসবেন তখন এই প্রত্নতান্ত্রিক বা আমাদের এই প্রাচীন বাংলার বা গৌড় জনপদের যে মুসলিম শাসন আমলের বা মুসলিম আমলের, অর্থাৎ দিল্লির সালতানাত যে আমলটাকে বলা হইতো, সেই মুসলমান শাসনকালের যে গৌরবময় ইতিহাসের যে শাসন সময়টা ছিল, সেই সময়ের মসজিদের স্থাপনাগুলো, বিভিন্ন ঐতিহাসিক মসজিদগুলো, তার মধ্যে উল্লেখযোগ্য আপনারা দেখতে পারবেন যে গৌড়ের রাজধানীতে প্রবেশের যে প্রবেশদ্বার যাকে বলা হতো, অর্থাৎ যেটাকে আমরা ঐতিহাসিকভাবে নামকরণ জানি যে সেই ঐতিহাসিক দরওয়াজা বা গেট যেটাকে বলা হয় কোতওয়ালি দরওয়াজা, সেই কোতওয়ালি দরওয়াজা পরিদর্শন করতে পারবেন। এবং আপনারা ভারতের স্থলবন্দর অর্থাৎ ছোট সোনা মসজিদ স্থলবন্দর পরিদর্শন করতে পারবেন। এবং আপনারা ছোট সোনা মসজিদ আপনারা এখান থেকে দেখতে পাবেন। ছোট সোনা মসজিদের পাশে শায়িত আছেন আমাদের 1971 সালের 14 ডিসেম্বর শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠ একজন বীর মুক্তিযোদ্ধা মেজর এবং বীর শ্রেষ্ঠ শহীদ, তিনি এই গৌড়ের জনপদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে তিনি চিরশায়িত আছেন। তার পাশে আপনার খুব নিকটে আপনারা দেখতে পারবেন যে মুঘল আমলের বিশাল স্থাপনা এবং মুঘল আমলের স্থাপনা, এবং এখানে মুসলিম শাসনকালে যখন অলিরা অর্থাৎ আল্লাহর অলি যাদেরকে বলা হতো, যারা ইসলাম প্রচারের জন্য এখানে আসতেন, তার মধ্যে উল্লেখযোগ্য শাহ নিয়ামতুল্লাহ, হযরত শাহ নিয়ামতুল্লাহ, এবং তিনি এখানে এসে ইসলামটাকে আসলে প্রচার এবং প্রসার ঘটিয়েছেন এই অঞ্চলে। সেই শাহ হযরত শাহ নিয়ামতুল্লাহর মাজার শরীফ আপনারা দেখতে পাবেন। এবং সেখানে যে তহাখানা ছিল অর্থাৎ তাহাখানা, সেই তাহাখানার যে সম্রাট মুঘল সম্রাটের সম্রাট শাহজাহানের পুত্র এবং মমতাজ বেগমের পুত্র শাহ সুজা, তেনার আমলে স্থাপিত যে তাহাখানা ছিল, সেই তাহাখানায় এই সম্রাট পুত্র শাহ সুজা এই তাহাখানায় আসতেন, এবং তাহাখানায় আসার পরে তিনি সেখানে বিশ্রাম করতেন। হজরত নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ মাজারের ওখানে তিনি তার সাথে দর্শন করতেন, এবং সেখানে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ আছেন, এবং সেই 3 গম্বুজ মসজিদে তারা নামাজ আদায় করতেন এবং তার সাথে তারা দর্শন করতেন নিয়ামতুল্লাহর সাথে। তারপরে ওখানে একটা আরও আপনারা দেখতে পাবেন, সেখানে হযরত শাহ নিয়ামতুল্লাহ মাজারের সংলগ্ন অনেকগুলো কবর দেখতে পারবেন, যে কবরগুলো আসলে তার হযরত কথিত বা এলাকার লোকজন বলতেছে যে ওই কবরগুলো মূলত হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহের যে ভক্ত বা আশিকগণ ছিলেন তাদের কবর। তো এরপরে আপনারা এর পার্শ্ববর্তীতে আপনারা আরও ঐতিহাসিক মসজিদ, 3টি ঐতিহাসিক মসজিদ আপনারা দেখতে পাবেন, সুলতানি আমলের মসজিদ, অর্থাৎ দেখেন আপনারা 4টি সুলতানি আমলের বা ওই মুসলিম সুলতানি যে শাসনকাল ছিল সেই সময়কার আপনারা মসজিদ দেখতে পাবেন। সেই মসজিদগুলো আপনারা দেখতে পারবেন যে আপনারা এই মসজিদগুলোর মধ্যে দারসবাড়ি মসজিদ, দারসবাড়ি মাদ্রাসা দেখতে পারবেন। আপনারা দেখতে পারবেন খঞ্জন দিঘির বা খানিয়া দিঘি মসজিদ দেখতে পারবেন, যেটা রাজবিবি মসজিদ নামে পরিচিত, আবার এটাকে পূর্বে চামচিকা মসজিদও বলা হতো। তার পার্শ্ববর্তী আরও একটি মসজিদ আপনারা দেখতে পারবেন, সেই মসজিদটি হলো আপনার ধানিয়া চক মসজিদ নামে পরিচিত, এবং ঐতিহাসিক সোনা মসজিদ সেটা তো আছে। এবং ঐতিহাসিক সোনা মসজিদ এটি এমন একটি মসজিদ যে এর সাথে আরও গভীরভাবে ওতপ্রোতভাবে জড়িত আরও একটি সোনা মসজিদ। এটিকে কেন ছোট সোনা মসজিদ বলা হতো? কারণ তখন আসলে 2টি সোনা মসজিদ ছিল, একটি সোনা মসজিদ বড় আর একটি সোনা মসজিদ ছোট, একটি আয়তনে বড় আর একটি আয়তনে ছোট। এই ছোট সোনা মসজিদটির গম্বুজ সংখ্যা হলো 15টি। এই ছোট সোনা মসজিদ এখন এখানে নামাজ আদায় করা হয়। শুধুমাত্র এখানে একটি মসজিদ পরিত্যক্ত, এবং সেই মসজিদটি হলো
দারসবাড়ি মসজিদ। আর বাকি বাকি যে মসজিদগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ছোট সোনা মসজিদ বলি আমরা, 3 গম্বুজ মসজিদের কথা বলি মুঘল আমলের, আর ছোট সোনা মসজিদ সুলতানি আমলের, খানিয়া দিঘে মসজিদ সুলতানি আমলের, এবং ধানিয়া চক মসজিদ সুলতানি আমলের। এই মসজিদগুলো কিন্তু এখনও আলহামদুলিল্লাহ এখনও সেখানে নামাজ আদায় করা হয়। মুসল্লিরা সেখানে শুক্রবার নামাজ থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ সেখানে আদায় করা হয়। তো এই মসজিদগুলো আসলে, এই সোনা মসজিদের একটা ছোট্ট ইতিহাস আছে। সেই ইতিহাসটা হলো এরকম যে এই ছোট সোনা মসজিদের যে গম্বুজগুলো ছিল, সেই গম্বুজগুলো কথিত বা মতান্তরে কোনো ইতিহাসের মধ্যে কোনো ইতিহাসবিদ বলেছেন যে এই মসজিদের যে গম্বুজগুলো ছিল, সেই গম্বুজগুলো আসলে সোনায় মোড়ানো ছিল। যখন ইংরেজরা মুসলিমদের পরাজিত করে, মুসলিম শাসন আমলের পতন ঘটিয়ে যখন ইংরেজরা সিংহাসনে আসেন, বাংলার সিংহাসন বা এই বাংলা বা গৌড় জনপদ দখল করে নেন, তখন সেই মসজিদের যে, সেটা ভারতবর্ষে এখন যেটা আছে এবং আমাদের বাংলাদেশে যেটা আছে, এই 2 মসজিদের যে স্বর্ণ ছিল বা সোনায় মোড়ানো যে প্রলেপ ছিল, সেগুলো তারা লুট করে, তারা লুটেরারা এই দেশ থেকে বা এই বঙ্গ থেকে এই দামি বস্তুগুলোকে তারা নিয়ে চলে গেছে। তো ঠিক আছে, আমরা আসলে আজকে সারাদিন আমি এবং আমার ছাত্র, আমার প্রিয় ছাত্র সাইমুল ইসলাম লিমন, আমরা খুব সুন্দরভাবে সারাদিন এই ইতিহাস এবং ঐতিহ্যের সাথে, সমৃদ্ধ ইতিহাসের সাথে আমরা খুব কঠিনভাবে আমরা নিজেদেরকে খুব কাছ থেকে আমরা এই ইতিহাসের সাক্ষী হলাম। সত্যি খুব ভালো লাগছে। তো আপনারা আসবেন, এই প্রাচীন ইতিহাসগুলোকে আপনারা পরিদর্শন করবেন এবং সত্যি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।